সোনমের স্বামী খুন কার হাতে? সোনমের হাতে। সোনমের নিয়োগ করা তার বিভিন্ন সুপারি কিলারের হাতে। প্ল্যান এ, প্ল্যান বি দুটোই ছিল। মেঘালয়ে মার্ডার, স্বামীকে মারতে প্রেমিককে অর্ডার। রাজা রঘুবংশী খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুনের দায়ে গ্রেফতার রাজার স্ত্রী সোনম। নিহত রাজার পরিবারের দাবি মাঙ্গলিক দশা ছিল সোনমের, এর জন্য তন্ত্র সাধনা সে করত। সোনমের জ্যোতিষী বলেছিলেন রাজা রঘুবংশীর ছবি উল্টো করে রাখতে। इनके ज्योतिष ने कहा है कि तांत्रिक क्रिया करिए। राजा के टाइम पे इन्होंने राजा की फोटो उल्टी क्यों नहीं टांगी? उसकी फोटो उल्टी टांगा, राजा भी जिंदा बचता है। खुद की बेटे के लिए जिंदा रखने के लिए उल्टी फोटो टांग के बचा लिया उसको। तो इसमें तो तांत्रिक क्रिया और ज्योतिष क्रिया जो करते हैं वो भी आई है साथ में। तो सब बात धीरे धीरे सामने आ ही रही है कि क्या मास्टरमाइंड लोग हैं। বিয়ের এক সপ্তাহের মধ্যেই প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে সোনম। স্বামীকে খুন করে প্রেমিককে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বলে, আমি বিধবা হয়ে তোমায় বিয়ে করব, রাজাকে সরিয়ে দিতে হবে, ঘটনাটাকে ডাকাতি হিসেবে দেখাবো, আমি বিধবা হলে বাবা আমাদের বিয়ে মেনে নেবেন। मंगली चक्कर भी थी कि एक को मरवा दूंगी तो मेरे को भी दोस्त हट जाएगा, तो मेरा जो प्रेम उससे शादी कर लूंगी। पॉइंट पे पॉइंट बात वाली। अंधा आदमी से देखता ना ये तो। প্রেমিকের সঙ্গে নতুন সংসার করার স্বপ্ন, তার জন্য পথের কাঁটা স্বামীকে সরাতেই হবে। স্বামীকে খুন করতে দুটো প্ল্যান করেছিল সোনম। প্ল্যান এ, প্রেমিকের বন্ধুরা সোনমের স্বামীকে খুন করবে। প্ল্যান বি, প্রেমিকের বন্ধুরা না পারলে সোনমই খুন করবে। সেলফি তোলার নামে ধাক্কা দিয়ে স্বামীকে ফেলে দেবে খাদে। सोनम का प्लान भी ये था कि अगर सुपारी किलर्स उनके पति राजा रघुवंशी की हत्या नहीं करेंगे तो सोनम खुद सेल्फी लेने के बहाने खाई में फेंककर हत्या कर देगी। सोनम ने ये प्लान भी तैयार कर रखा था। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি। সেই মতো স্বামী রাজা রঘুবংশীকে নিয়ে চেরাপুঞ্জিতে ওয়াই সাইডং জলপ্রপাতের খাদের কাছে ঘুরতে যায় সোনম। তাদের সঙ্গে যায় আরো 3 অভিযুক্ত, বিশাল, আনন্দ এবং আকাশ। ঘুরতে গিয়ে কোনো গাইড নেয়নি সোনম। পুলিশ জানতে পেরেছে সোনমের প্ল্যান এ মতোই খুন করা হয় রাজাকে। দেহ ফেলে দেওয়া হয় ওয়াই সাইডং জলপ্রপাতের খাদে। সোনমের দাদার কোম্পানিতে কাজ করত রাজ কুশওয়াহা। সেখান থেকেই সোনমের সঙ্গে পরিচয়। এই দেখুন, দুজনের ছবিও আছে একসঙ্গে। आज और उनके बीच में कहीं अफेयर था जो कि बिना इतना बड़ा 24 घंटे सिर्फ दीदी दीदी बोलता था। राखी बांधते थे ये 3 साल से, और मेरे खुद घर में हम दोनों साथ में बैठ के राखी बंधवाई। বুধবার ইন্দোরে রাজা রঘুবংশীর বাড়িতে যান সোনমের দাদা। मैंने माफी तो मांग ली है, मगर इस परिवार ने एक बेटा खोया है, और जो मैंने लड़की दी थी उस लड़की की जगह पे मैं इस परिवार का हिस्सा हूँ, उससे रिश्ता हमने तोड़ दिया है। सोनम दोषी है तो उसको है ना डायरेक्टली फांसी पे चढ़ा दिया जाए। নিউজ 18 বাংলা। 2022-এর বহরমপুরে একটি গলিতে ভয়াবহ ঘটনা ঘটেছিল। 42 কোপ দিয়েছিল এক তরুণ তরুণীকে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে। আর সেখানেই আদালত আজকে অনেক ফাঁসির সাজা, অনেক আমৃত্যু কারাদণ্ড আমরা শুনেছি, কিন্তু নজিরবিহীন রায় দিল। কি নজিরবিহীন রায়, কেন নজিরবিহীন বলা হচ্ছে শুনুন আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, মৃত্যুদণ্ডের সাজা রোধ করে সেটাকে যাবজ্জীবনের সাজা কলকাতা হাইকোর্ট দিলেও এটা একটা নজিরবিহীন রায়ের অংশ রাখলো, এবং সেখানে আগামী 40 বছর, অর্থাৎ যেদিন গ্রেপ্তার হয়েছে সুশান্ত চৌধুরী ব্যর্থ এই প্রেমিক, সেই দিন থেকে 40 বছর 2062 সালের মে মাস পর্যন্ত ওই সাজা কমানোর, অর্থাৎ যাবজ্জীবন তার সাজা, সেই সাজা কমানোর কোনো আবেদন তিনি করতে পারবেন না। আমাদের দেশের আইন হচ্ছে প্রতি 12 বছর অন্তর, অর্থাৎ যে কোনো আসামি কনভিক্টেড 12 বছর পর তার সাজা
জেল তো নয়, এখন সংশোধনাগার। তিনি কতটা সংশোধিত হলেন ঠিক। এই বিষয়টাকে উল্লেখ করে সাজা কমানোর জন্য সাজা মাপ চেয়ে আচ্ছা। আবেদন করতে পারেন আইন মেনে। হ্যাঁ। সেই আইনের প্রভিশনটাও এই সুশান্ত চৌধুরীর জন্য কলকাতা হাইকোর্ট কেড়ে নিল। একটা দৃষ্টান্ত তৈরি করা, দৃষ্টান্তমূলক রায় দেওয়া বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি, যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটনার আগে যে কোনো দুষ্কৃত বাঁচবার ভাবে। এবং 21 বছর বয়সে এই ক্রাইম করা হয়েছে, এই মুহূর্তে তার 24 বছর বয়স, তার সংশোধনের প্রচুর সময় রয়েছে। এই সবগুলিকে মাথায় রেখে স্বঘোষিত ব্যর্থ প্রেমিক সুতপা চৌধুরীকে 42 বার কুপিয়ে খুন করার মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন হলো, 40 বছর কোনো সাজা কমানোর আবেদন একদম করতে এখান পারবেন। থেকেই সুতপা চৌধুরী 42 কোপে নৃশংসভাবে যাকে খুন করা হয়েছিল তার বাবা কি বলছেন। জাজমেন্টটা হলো, রায়টা আমরা খুশি নয় এই রায়ে। আমার মেয়ে যে নৃশংস হত্যাকারী, যদি এরকম ফাঁসি না হয়ে তাকে আজীবন শাস্তি দিয়েছেন আমাদের মাননীয় হাইকোর্ট, আমরা চাইছিলাম যেন তার ক্যাপিটাল পানিশমেন্ট সাজা সুপ্রিম কোর্টে যাওয়ার এসএলপি করার কথা ভাবছি এবং আমরা আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে। আমার সঙ্গে রয়েছেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। বিভাসবাবু, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। ডিজিটাল এভিডেন্স কিভাবে কাজে লেগেছে এখানে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ডটা কমা যাবে না? আইনজীবী, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। বিভাসবাবু, ডিজিটাল এভিডেন্স কিভাবে কাজে লেগেছে এখানে? শোনা যাচ্ছে বিভাসবাবু? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে কিভাবে ডিজিটাল এভিডেন্স কিভাবে কাজে লেগেছে, কি কাজে লেগেছে? দেখুন, এই মামলাতে আপনি জানেন যে ওই ট্রায়াল কোর্টে মামলাটা আমি লড়েছিলাম এবং ওখানে আমরা পশ্চিমবাংলায় প্রথম আমরা ওই রাইট ব্লকার অ্যাপ্লাই করেছিলাম। এখানে একজন এবিপি আনন্দ সাংবাদিক পুরো ঘটনাটা মোবাইলে করেছিলেন রেকর্ড, এবং তখন আমাদের ইলেকট্রনিক এভিডেন্সের একটা বিরাট বড় প্রয়োগ হয়েছে। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে এখানে ইলেকট্রনিক এভিডেন্সের প্রয়োগ হয়েছে। এছাড়া মেডিকেল এভিডেন্স, আরো এভিডেন্স ছিল। তো আজকে আপনাদের ভারিকটা এলো আমাদের মহামান্য হাইকোর্টে। বেশ, ধন্যবাদ। পুলিশকে শাসানি বিজেপি নেতার। আসানসোলে পুলিশকে শাসানি বিজেপি নেতার। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, আসানসোলে বিজেপি নেতার পুলিশকে শাসানি। বিজেপি নেতার দাদাগিরি ফাঁড়িতে আসানসোলে রূপনারায়ণপুর ফাঁড়ির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার এই শাসানি ভাইরাল। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কে এই বিজেপি নেতা? কত বড় তার পরিচয়? কেন তিনি এইভাবে শাসালেন? দেখো, এই বিজেপি নেতা পুলিশ ফাঁড়িতে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে রীতিমতো শাসিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, এক বিজেপি কর্মীকে আক্রমণের শিকার হয়েছে, তার বাড়িতে পুলিশ গিয়ে নাকি হুমকি দিয়েছে, কি পুলিশ হুমকি দিয়ে এসছে। এই অভিযোগে আজকে বিজেপি নেতা একেবারে পুলিশ ফাঁড়িতে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে যেভাবে শাসানি দেখাচ্ছে, তাতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যেভাবে বিজেপি নেতাকে দেখা যাচ্ছে, ডিউটি অফিসারকে আঙুল তুলে কথা বলা হচ্ছে, তাতেই কিন্তু এবং বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে গোটা ঘটনা ঘটেছে, তাতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। পুলিশকে কোনো আমি হুমকি দিইনি। পুলিশকে নিজের যে কর্তব্য, একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত,
জনস্বার্থে, সেটা না করে যদি কোনো পুলিশ কোনো তৃণমূল নেতার নাম নিয়ে কোনো এলাকাবাসীকে শাসায়, তাহলে তাদেরকে সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে। এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং চোখে চোখ রেখে কথা বলেছি। এই মুহূর্তের বড় খবর, হাই মাদ্রাসায়, মারগ্রামের হাই মাদ্রাসায় 15 জন ভুয়ো শিক্ষক। হাই মাদ্রাসায় 15 জন ভুয়ো শিক্ষক, আর এই খবর পেয়েই জেলা শাসক পৌঁছে গেলেন হাই মাদ্রাসায়, সেখান থেকে বেরও করে দিলেন এই ভুয়ো শিক্ষকদের। সরকারি সম্পত্তি কারণ বাড়ি সম্পত্তি না, আপনাদের সম্পত্তি, আপনারা তো প্রতিবাদ করবেন, আপনারা দেখবেন। এখানে আমি যখন বেরোচ্ছি, আমরা কিছু বাইরের লোক, ওরা বললো যে আমরা এখানে টিচার, কাগজ দেখান, কোনো কাগজ দেখাতে পারি। সরাসরি চলে যাব, প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, কিভাবে এই ভুয়ো শিক্ষক নিয়োগ হলো, নাকি নিয়োগ হয়নি, এমনি এমনি এরা পড়াচ্ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, আজকে মাদ্রাসা বোর্ডের যে রাজ্য সচিব এবং বীরভূম জেলা শাসক বিধান রায় আজকে মাদ্রাসার যে মারগ্রামের যে হাই মাদ্রাসা স্কুল, সেখানে বিশেষ পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে তারা যেটা দেখেন যে 15 জন শিক্ষক এবং অশিক্ষক আছে, তাদের কিন্তু সঠিক নথি নেই এবং অতীতে বেশ কয়েকবার তাদের নামে অভিযোগ পড়েছিল যে নিয়ম মেনে তাদেরকে রিক্রুট করা হয়নি। যেটা আমরা জানতে পারছি গত 2019 সালে ওই স্কুলের পরিচালন সমিতির তত্ত্বাবধানেই কিন্তু তাদের রিক্রুট হয়েছিল এবং তারপর থেকে তারা বেতন পায়নি, সেই কারণে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তাদের দাবি। তবে তাদের বিরুদ্ধে যেটা চাঞ্চল্যকর যেটা অভিযোগ, যে নিয়ম মেনে তাদের রিক্রুট করা হয়নি এবং সেই মতো আজকে আপনার এলাকার মানুষ, এটা তো আপনাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি কারণ বাড়ি সম্পত্তি না, আপনাদের সম্পত্তি, আপনারা তো প্রতিবাদ করবেন, আপনারা দেখবেন। এখানে আমি যখন বেরোচ্ছি